আজকে হু সম্বন্ধে জানবো। আমাদের এজেন্ট, হোস্ট, ক্যারিয়ার এগুলো আজকে পড়া হচ্ছে। হু আমরা জানি এটা একটা শর্ট ফর্ম। হু ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ পরে ছবিগুলো নেব ক্লাস করিয়ে গেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা অনেকগুলো দেশের প্রতিনিধি নিয়ে এটা তৈরি হয়েছে এবং এটা অল ওভার দি ওয়ার্ল্ড আমাদের হেলথ যে ব্যবস্থা বা স্বাস্থ্যের যে ব্যবস্থা সেটা ইউনিকভাবে একভাবে সারা বিশ্বকে একসাথে চলার জন্য এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে। এটা প্রথমে অনেকগুলো 5-6টা দেশ নিয়ে আগে প্রথমে মিটিং হয় এবং মিটিং হয়ে তারা ঠিক করে যে একটা অর্গানাইজেশন একটা কমিটি তৈরি করবে। এই কমিটিটা আরো অনেকগুলো দেশ নিয়ে মোটামুটি 7 এপ্রিল 1948 এটা এস্টাবলিশ হয়। এটা হচ্ছে একটা নন পলিটিক্যাল কোনো রাজনীতি ছাড়া নন পলিটিক্যাল ইন্টারন্যাশনাল সমস্ত রকমের স্তরে এবং সমস্ত রকমের মেডিকেল ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের মধ্যে এই হু হস্তক্ষেপ করে এবং প্রতিটা ডিসিশন এবং প্রসেস অফ ট্রিটমেন্টগুলো প্রসেস অফ ম্যানেজমেন্টগুলো হু দ্বারা শিক্ষিত হয় এবং সারা বিশ্ব জুড়ে এটা মানা হয়। ঠিক আছে, কোভিডের সময়ও তাই হয়েছিল। এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভায় এর হেডকোয়ার্টার। অবজেক্টিভ মানে এটা এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাটেনমেন্ট অফ অল পিপল, সমস্ত বিশ্ববাসী বা সমস্ত ব্যক্তিকে এটা মনোযোগ দিতে হবে বা এর কথা শুনতে হবে অফ দি হাইয়েস্ট লেভেল অফ হেলথ, মানে স্বাস্থ্য সম্পর্কে সর্বোচ্চ যে
আদেশ এগুলো সবাইকে মানতে হবে। এটাই এর অবজেক্টিভ এবং স্বাস্থ্যকে উন্নত করা এর প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এর কিছু কাজ আছে। লিখে নাও, বলে দিচ্ছি খুব ছোট করে কটা পয়েন্ট আছে, 6-7টা। এগুলো হচ্ছে আমাদের এই কাজগুলো করে, আমাদের এই স্বাস্থ্য সম্বন্ধে বা স্বাস্থ্য যে কনসার্নে এই কাজগুলো করে থাকে। 1 নম্বর লেখো, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ। এটা তো হবেই, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ। লিখে দেবো, লিখতে পারবেন? জানি তো এই কথাটা। প্রিভেনশন উপরে গুলো মুখে দিচ্ছি। Prevention and control of specific disease. Prevention and control of specific disease মানে আমি কোনো ডিজিজকে আটকাচ্ছি আগে থেকে, আর যদি ডিজিজ হয়ে যায় তাহলে ডিজিজটা যদি স্প্রেড করে তাহলেও সেটাকে কন্ট্রোল করছি। এবং এই গোটা পদ্ধতির যে গোটা প্রসেসটা, যে জিনিসগুলো আমাদের করতে হয়, যে প্রসেসে এগোতে হয়, সেটা আমাদের ঠিক করে দিয়েছে। এটা শুধু আমাকে আমাদের নির্দেশ দেয় যেভাবে, সেইভাবে আমরা এই কাজগুলো করি। ডেভেলপমেন্ট অ্যান্ড কম্প্রিহেন্সিভ হেলথ সার্ভিসেস, আমাদের স্বাস্থ্য যে পরিষেবা, সেই পরিষেবা যথার্থ পরিষেবা যে যে ক্ষেত্রে, সেটা এমসিএইচ কেয়ার হতে পারে, সেটা কোনো কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে, কোনো কমিউনিকেবল ডিজিজ হয়ে গেলে বা সংক্রামক ব্যাধি হয়ে গেলে তার যে সার্ভিস, সেই সার্ভিসটা স্তরে মানে দিনে দিনে উন্নত করা এবং তার পুরোপুরিভাবে সেটাকে প্রিভেনশন এবং কন্ট্রোল করা। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি হেলথ। ফ্যামিলি হেলথ, পরিবারের স্বাস্থ্য। এই পরিবারের স্বাস্থ্যকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর যে পদ্ধতি এবং যে কন্ট্রাসেপটিভ সার্ভিস, কন্ট্রাসেপটিভ ডিভাইসের ইউজ, এইগুলো এর মধ্যে এমসিএইচ কেয়ারটা পড়ে যাচ্ছে, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার এর মধ্যে পড়ে যাচ্ছে। ফ্যামিলি হেলথ মানে ফ্যামিলি প্ল্যানিং কিভাবে করা হবে, তার যে পদ্ধতি, তার যে প্রসেসগুলো আছে, সেইগুলো যে অবজেক্টিভগুলো আছে, সেইগুলো এই ফ্যামিলি হেলথের মধ্যে পড়ছে। এই ব্যাপারে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে তার বাইরে যেন না যায়। Environmental health, এনভায়রনমেন্টাল হেলথ, পরিবেশের স্বাস্থ্য। ওই যে যেটা বললাম, সোশ্যাল হেলথটা পুরোটাই আমাদের তার একটা ব্রাঞ্চ ধরে নিতে পারা যায়, যে এনভায়রনমেন্টাল হেলথ এবং এয়ার, ওয়াটার, ফুড, ইনসেক্টস, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ করার জন্য যা যা পদ্ধতি, সেই জিনিসটাকে আমরা মেনটেন করবো। এবং এই হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ
মানে কি আমাদের পরিবেশের যে স্বাস্থ্য, আমাদের একটা স্বাস্থ্য আছে যেটা পার্সোনাল হেলথ বলা হচ্ছে, আর আমার বাইরে যে পরিবেশের স্বাস্থ্য, সেই পরিবেশের স্বাস্থ্য মানে সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই তার হেলথটাকে বোঝানো হচ্ছে, তার তার পরিষ্কার পরিচ্ছন্ন করে বোঝানো হচ্ছে। এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ। Health statistics মানে পরিসংখ্যান করা, এই যে বাড়ি বাড়ি গিয়ে কোনো রোগ হচ্ছে কিনা, কোনো জ্বর আছে কিনা, কোনো শিশু অসুস্থ আছে কিনা, বা কোনো সংক্রামক ব্যাধি সেই বাড়িতে আছে কিনা বা ভুগছে কিনা, সেই সব ক্ষেত্রে তার প্রিভেন্টিভ মেজারগুলো, সেটা গ্রাম পঞ্চায়েত থেকেই হোক বা পৌরসভাতেই হোক, সেটা কিন্তু কন্ট্রোলিং মেজারগুলো মেনটেন করতে হবে। এবং কোনো জায়গার কোনো সংক্রামক ব্যাধি যদি বারবার হয় বা মৃত্যু যদি হয় মানুষের, তাহলে কিন্তু সেই জায়গাটা ক্যাম্প করে ট্রিটমেন্ট করা, এটা কমিউনিকেবল ডিজিজটা যখন করাবো তখন এর যে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এর মধ্যে সেটা আছে। সেখানে ক্যাম্প করে যারা সুস্থ আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে, অথবা অসুস্থ ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে বা ক্যাম্প করে ট্রিটমেন্ট করতে হবে। এটা বছরের পর বছর এটা চলতে থাকবে, ভ্যাকসিন নিতে হবে এবং মানে কয়েক বছরের মধ্যে এটাকে রিকভার করতে হবে বা রোগটা হচ্ছে কিনা এই যে স্ট্যাটিস্টিক্স, এইগুলোকে জমা দিতে হবে, এগুলো দেখা বা দেখবে এবং তার জন্য যা করতে হবে সেগুলোতে হেল্প করে দেব। বিভিন্ন রকম রিসার্চ, রিসার্চে হেল্প করে, হেলথ সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন রকম রিসার্চ, সেটা ওষুধ নিয়ে হতে পারে, সেটা কোনো প্রিভেন্টিভ মেজার নিয়ে হতে পারে, সেগুলোতে বহু হেল্প করে। একটা হচ্ছে অন্যান্য যে সংস্থাগুলো আছে, যেমন আরো অনেক সংস্থা আছে, হেলথ অর্গানাইজেশন আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিসেফ। এটা আমরা শুনেছি, ইউনিসেফ আর WHO এটা একসাথে কাজ করে, অন্যান্য সংস্থার সাথে একসাথে কাজ করে। কোঅপারেশন উইথ আদার অর্গানাইজেশন, কোঅপারেশন উইথ আদার অর্গানাইজেশন, বিভিন্ন আরো অনেক হেলথের যে সংস্থাগুলো আছে যারা বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রিভেন্টিভ মেজারের উপরে কাজ করে, তাদেরকে দেখা বা সাহায্য করা, তাদের সাথে কানেকশন রেখে। এই হচ্ছে আমাদের বইয়ের সম্বন্ধে বলে দিলাম, এটা ছোট করে লিখে নেব। এটা হচ্ছে একটা নন পলিটিক্যাল ইন্টারন্যাশনাল একটা হেলথ এজেন্সি, যেটা 1948 সালের 7ই এপ্রিল এটা তৈরি হয়েছিল। একটা কমিটি গঠন করা হয়েছিল, বিভিন্ন অনেকগুলো দেশকে নিয়ে এটা একটা কমিটি তৈরি করা হয়েছিল এবং এখানে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আলোচনা হয় এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য পরিষেবা এখান থেকে ডিসিশন নেওয়া হয় এবং সেখানে কাজগুলো করানো হয়। হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে জেনেভাতে। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পাবলিক হেলথটাকে মেনটেন করা, পাবলিক হেলথের উপরে এটা কাজ করে। তার মধ্যে এই কাজগুলো আমরা করি। প্রিভেনশন প্রথম হচ্ছে যেটা মেন, এটা প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ। বিভিন্ন ছোঁয়াচে রোগ বা যে রোগগুলো আমাদের ছড়ায় বিভিন্ন এনভায়রনমেন্টের মাধ্যমে, এগুলোকে আমাদের প্রিভেনশন করা। প্রিভেনশন মানে হচ্ছে এই যে
হচ্ছে তখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বাচ্চা যখন জন্ম হয়ে গেল, সেই জন্ম হওয়ার পর থেকে তার একটা ইমিউনাইজেশন শিডিউল শুরু হয়ে গেল। এইগুলো কেন করা হচ্ছে না, এই ভ্যাকসিনগুলো বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ বা সমাজের রোগের এগেনস্টে দেওয়া হচ্ছে। এই ভ্যাকসিনগুলো দিয়ে সেই সমস্ত রোগের এগেনস্টে আমাদের শরীরে একটা খুব কম পাওয়ারের অ্যান্টিজেন শরীরের মধ্যে পুশ করে দিয়ে, মানে সেগুলো খুব উইক। এবং ভ্যাকসিনটা কি, অ্যান্টিজেন জীবিত হয়, ভ্যাকসিন লাইভ হয়, আবার টক্সয়েড হয়, আবার কিল হয়। মেরে দিয়ে সেটা দিয়ে ভ্যাকসিন করা হয়, আবার জীবন্ত ভ্যাকসিন যেমন বিসিজি প্রথম যে ভ্যাকসিনটা দেওয়া হয় তাতে, সেটা কিন্তু লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। এটা দেওয়ার ফলে সমস্ত মানে এগুলো তার টক্সিন বার করে সেটা তাকে বিভিন্ন কেমিক্যাল হিট দিয়ে সেটাকে কিছুটা অকেজ করে দিয়ে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে। কিন্তু জামটাই যাচ্ছে আমাদের শরীরে, কিন্তু জাম পুশ করে দেওয়া হচ্ছে অ্যান্টিজেন মেনলি, যদি সোজা কথা বলা হয়। জাম বা অ্যান্টিজেন পুশ করে দেওয়া হচ্ছে, যেটা রোগের ক্ষেত্রে হয় ন্যাচারালি, সেটা আমরা আর্টিফিশিয়ালি দেওয়া হচ্ছে, দিয়ে শরীরের মধ্যে ইমিউনিটি তৈরি করা হচ্ছে। এই টাইপের ইমিউনিটিটাকে বলে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। অ্যাক্টিভ ন্যাচারাল আছে একটা, যেটা ধরুন আমার পক্স টাইফয়েড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটির মধ্যে পড়ে। কীভাবে হয়, রোগটা হয়ে গেল, অ্যান্টিবডি এতদিন ধরে চুপচাপ বসেছিল, কিন্তু রোগটা এসে রোগের যে স্টেট সেগুলো সব কভার হয়ে গেল, আমি ভুগে শেষ হয়ে গেলাম, মানে আমি ভুক্তভোগী হয়ে গেলাম। এইবার অ্যান্টিবডি দেখলো যে আগের যে পাওয়ার, অ্যান্টিবডির পাওয়ার অটোমেটিক্যালি দেহের ডিফেন্সিভ মেকানিজম বাড়াতে পারে, কিন্তু অ্যান্টিজেনের পাওয়ার কিন্তু বাড়ে না। ও তো ন্যাচারাল, বাইরে থেকে আসছে, ন্যাচারালি মিউটেশন হতে পারে, কিন্তু তার নিজের পাওয়ার বাড়াতে পারবে না। সুতরাং তার পাওয়ার একই, কিন্তু আমি আমার বডির মধ্যে ন্যাচারালি এই অ্যান্টিবডি পাওয়ারটাকে বাড়িয়ে নিতে পারি। তাহলে কি হলো, ওই আগের পাওয়ারের অ্যান্টিজেন, ধরুন আমার অ্যান্টিবডির পাওয়ার ছিল 5 পাওয়ারের অ্যান্টিজেন বাইরে থেকে ঢুকেছে, আচ্ছা আমি ধরে নিলাম 4 পাওয়ারেরই অ্যান্টিজেন দেহের মধ্যে ঢুকবে, তাহলে সমান সমান দুটো ঘটনা ঘটতে পারে। এক অ্যান্টিজেনকে আমি বার করে দিতে পারি সমান সমান, অথবা আমার অ্যান্টিবডিটাকে ডিস্ট্রয় করে দিয়ে সেই রোগটা তৈরি করতে পারে। আর যদি বেশি হয় অ্যান্টিজেনের পাওয়ার, তাহলে কিন্তু সে আমার অ্যান্টিবডিকে দুঃসাৎ করে দিয়ে রোগ তৈরি করে দেবে শরীরের মধ্যে। এই হলো। আর যদি অ্যান্টিজেনের পাওয়ার কম থাকে, তাহলে কোনোভাবেই আমার শরীরের মধ্যে সেই জীবাণু রোগ তৈরি করতে কখনোই পারবে না, কারণ আমার অ্যান্টিবডি মানে স্ট্রং আছে, কোনোভাবেই সে শরীরের মধ্যে রোগ তৈরি করতে দেবে না। এইবার যখন আমার অ্যান্টিবডি হয়ে গেল, দুঃসাৎ হয়ে গেল, পুরো নষ্ট হয়ে গেল, এই সময়টা ডরম্যান্ট থাকে অ্যান্টিবডি আমার শরীরে, চুপচাপ বসে দেখতে থাকে যে আমি হেরে গিয়ে কি হলো। একটা ম্যাচ যদি হেরে যায়, মানে অপোনেন্ট টিম জিতবেই, চুপচাপ বসে হাতটাকে দেখতে হবে। এই দেখাটা অ্যান্টিবডি দেখে যখন আমাদের রোগের সময়সীমাটা আমরা পার করি। রোগটা একটা সময় ওই অ্যান্টিজেন আস্তে আস্তে তার উইক হয়ে গিয়ে দেহ থেকে বেরিয়ে চলে যাবে, বিভিন্ন কাপ স্পুটাম দিয়ে, থুতু দিয়ে, কাপ দিয়ে, স্টুল দিয়ে, ইউরিন দিয়ে, ঘাম দিয়ে, এগুলো দিয়ে বেরিয়ে চলে গেল। দুটো ঘটনা হয়, সব বেরিয়ে গেল। আর একটা হয় ডরমেন্ট অবস্থায় বা দ্রুত অবস্থায় আমার শরীরে রয়ে গেল। কোনো না কোনো ফেভারেবল কন্ডিশন বা টেম্পারেচার শরীরের মধ্যে তৈরি হলে সেইটারও মাল্টিপ্লিকেশন করে যেতে পারে, এটা সেকেন্ডারি ইনফেকশন হয়।
এবার যখনই অ্যান্টিজেন পুরোপুরি চলে গেল, এই চলে যেতে যেতে অ্যান্টিবডি তার পাওয়ারটা বাড়ায়। এই আগের যে 5 বা 4 পাওয়ার ছিল দ্বিগুণ বাড়ে, মানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এইভাবে বাইনারি পেশানে বাড়ে। এবার যখন সেটা 32-এ গিয়ে পৌঁছে গেল, তখন 4 পাওয়ারের অ্যান্টিজেন কোনোভাবেই আমাদের রোগ তৈরি করতে পারবে না। এবার দেখা গেল যে একটা ব্যক্তি 5 বার পক্স হয়ে যাচ্ছে বা আম হয়ে যাচ্ছে, তাহলে এটাই ঘটনাটা ঘটে যে কোনোভাবেই ওই অ্যান্টিবডি শরীরের মধ্যে ওই পাওয়ারে যেতে পারছে না। আইদার এটা হতে পারে সেটা কোনোভাবেই বাড়ছে না, ওই একই চারে রয়ে আছে, আর যতবারই সে ঢুকছে ততবারই রোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটা জীবনে 3-4 বার পক্স, আম এগুলো হয়ে যেতে পারে। আর না হলে সেই অ্যান্টিবডিটাই নাই যে তাকে আটকাবে, এইটা একটা ঘটনা হতে পারে। কম হলেও মানে 2-3 বার হতে পারে যদি অ্যান্টিজেন হয়। একবার যে হই বন্ধ হয়ে যাবে, টাইপগুলো ইমিউনিটি হয়ে যাবে, তা কিন্তু হয়। এই যে 32-এ পৌঁছে গেল, তাহলে ওই অ্যান্টিজেনের এগেনস্টে তার লাইফ লং ইমিউনিটি তৈরি হয়ে গেল, মানে তারা জীবনে কোনোদিনই ওই রোগটা হবে না। এটাই সাধারণত হয়। খুব রেয়ার কেসে, উনি যেটা বললেন যে খুব রেয়ার কেসে এই উল্টোটা এইভাবে ইমিউনিটি তৈরি হয়। অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন তো প্রচুর আছে প্রায়। থাকে না মানে ইনবর্ন নেই, অ্যাবসেন্ট। অ্যান্টিবডিটাই নেই, অ্যাবসেন্ট। মানে এটা একটু পরিষ্কার করে বলি যে আমাদের প্রত্যেকটা অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের আলাদা আলাদা অ্যান্টিবডি শরীরের মধ্যে আছে। মানে টাইফয়েডের অ্যান্টিজেনের এগেনস্টে মামসের বা পক্সের অ্যান্টিবডি দিয়ে কাজ করবে না। এইখানে ওই যে ইমিউনোগ্লোবুলিন আছে না, IgE, IgM, যেটা বলেছিলাম, IgA, এই যে আলাদা আলাদা ইমিউনোগ্লোবুলিন থাকে, এই ইমিউনোগ্লোবুলিনের মধ্যে অনেক ভাগ আছে যেগুলো পার্টিকুলার অ্যান্টিজেনের এগেনস্টে পার্টিকুলার অ্যান্টিবডি দিয়েই তবে কাজ করবে। সেইটা বললাম। তাহলে সেই অ্যান্টিজেনের এগেনস্টে যে ধরুন IgM বা IgE এর একটা ভাগ আছে যেটা ওই টাইফয়েডের এগেনস্টে গিয়ে কাজ করছিল, সেইটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কোনোভাবেই অন্য যে অ্যান্টিবডিগুলো আছে সেগুলো যাবে না, সেগুলো গিয়ে ওটাকে আটকাতে পারবে না বা পারে না বা যাবে না। বারবারই পেটের সমস্যা হবে, জ্বর আসবে, টাইফয়েড বারবার। কিন্তু কি হয়, আস্তে আস্তে ওটা কমে, মানে প্রথমবারে খুব বাড়াবাড়ি হলো, তারপরে দেখা গেল অত বাড়াবাড়ি হলো না, কিন্তু কিছুটা হলো, তারপর দেখা গেল অল্প একটু হয়ে আর হলো না। বুঝতে পারলো তার জ্বর আসছে, জ্বর হয়েছে, কিন্তু ওই 1 সপ্তাহ থেকে যেটা 4 সপ্তাহের কেস সেটা 1 সপ্তাহ হয়ে থেমে গেল, এইরকম। এটাই হচ্ছে দেহের প্রতিরোধ ক্ষমতা। এইবার ওই বাচ্চাটার শরীরে ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি পুষ্টি দেওয়া হচ্ছে শুধুমাত্র ওই সময়, মানে 5 বছর থেকে 10 বছরের মধ্যে, যাতে ওই রোগগুলো না হয় তার জন্য তার অ্যান্টিবডি স্টক রাখা হচ্ছে। মানে স্টিমুলেশনটা হচ্ছে, অ্যান্টিজেন ঢোকানো হচ্ছে, তাহলে হালকা জ্বর তারা থাকবে, আসে, ওই 1-2 দিন থাকে, ওই ওষুধ খেলেও যা হবে, না খেলেও তাই হবে। ভ্যাকসিন নিয়ে নেওয়ার পরে ওই 1-2 দিন জ্বর আসে, তারপর আর জ্বর থাকে না। জ্বর থাকে না মানে ওই অ্যান্টিজেনটা 2 দিনের পর সে ভ্যানিশ। কিন্তু সে কি করে দিয়ে গেল, ওই অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা আছে ওইটাকে স্টিমুলেট করে দিয়ে গেল। এইবার ও তার পাওয়ারটাকে বাড়িয়ে রাখবে,
যাতে 5 থেকে 10 বছরের মধ্যে এই রোগটা না হয় বা রোগটা হয়ে তার মরে না হয়। এই মর্টালিটি রেটটাকে রিডিউস করা যায়। তাহলে অ্যান্টিবডিটা তো একটা পার্টিকুলার টাইম 5 থেকে 10 বছর, তাহলে 5 থেকে 10 বছর যে হয়ে যাবে 10 বছরের পরে আবার এবার ধরুন আমটা তো আটকে ছিল 10 বছর পর্যন্ত, ঠিক আছে। এবার তারপরে যে আম হবে না তার কোনো মানে নেই। কিন্তু কি হলো, একটা বাচ্চার এক্সপিরিয়েন্স পাওয়ার তো অনেক কম থাকে, তাহলে সেই জায়গাটা পার করে দেওয়া যায়। এবার পরে আম হোক না, ও ওটাকে ভ্যাকসিন দেওয়ার মানে এটা নয় যে তার জীবনে কোনোদিন ওই রোগটা হবে না, কিন্তু টার্গেটটা হচ্ছে ওই ইনফ্যান্ট বা চাইল্ড এজটা কভার করবে। 10 বছর 16 বছরে যে এগুলো দেয় কি জন্য হ্যাঁ ওটা কিসের জন্য? ডিপথেরিয়া টিটেনাসটা দেওয়া হচ্ছে। টিটেনাস তো 1.5 মাস থেকেই দেওয়া হচ্ছে, পেন্টাভ্যালেন্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। টিটেনাস, ডিপথেরিয়া, পার্টোসিস, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস আর পাঁচটা একসাথে এখন দেওয়া হচ্ছে। ইনফ্লুয়েঞ্জাটা ওজন করতে ইচ্ছে করছে, পেন্টাভ্যালেন্ট ইনফ্লুয়েঞ্জা এইটা ওই টিটেনাস তো খুব মারাত্মক। টিটেনাস কারোর হয়ে গেলে সে মানে জ্ঞান থাকতে থাকতে সে পেকে যাবে ধনুকের মতো, পুরো একদম এরকম হয়ে যাবে। মানে এই পাটি পুরো একদম এরকম বেলের ওপর শুয়ে আছে, ও আস্তে আস্তে উঠে গেল, মানে এরকম পেকে গেল। এবং এটা মানে খুব পেইনফুল, মানে সে জ্ঞান মতো এই পেইনটাকে সহ্য করছে, মানে সে অজ্ঞান হয়ে যাচ্ছে না কিন্তু, বা তার সেন্স থাকছে না, বা ব্যথাটা হচ্ছে বুঝতে পারছে না তা নয় কিন্তু। সেই জন্য টিটেনাস কি অ্যারোবিক অ্যানারোবিক দুটো ভাবেই বাঁচে। এবং মানে জগতের যে কোনো পরিস্থিতিতে, মানে যে কোনো জায়গায় এ বেঁচে থাকতে পারে। নোংরা, পচা, ধুলো, কাদা, ছায়াওলা, যত খারাপ জিনিস এবং যত ভালো জিনিস এই সবার মধ্যেই বেঁচে থাকতে পারে টিটেনাস। সেই জন্য এইটার এগেন্স্টে মানে বেশি নজর দেওয়া হচ্ছে। ওই কারণেই একটা এদিকে দেয়া আর টিভিটা এর পরে টিভিটা খুব খারাপ জিনিস, সেই জন্য টিভিটা একদম প্রথমেই দেওয়া হচ্ছে। ওটা 1-2 মাস পেরিয়ে গেলে ওটা কাজ হবে, প্রথমেই দিতে হবে। জন্মের একদম প্রথম যে ভ্যাকসিন ওই বিসিজি, পোলিও 0 ডোজটা দেওয়া হচ্ছে, আর হেপাটাইটিস ফার্স্ট ডোজটা, এই 3 ইঞ্জেকশন, এইটা 3টে কিন্তু ওই সময় বিসিজি দিতেই হবে প্রথমেই, কারণ ওই সময় টিউবারকুলোসিসের চান্স খুব বেশি থাকে। সেই জন্য 1 মাস 1.5 মাসের মধ্যে, যখন সেকেন্ড যে 1.5 মাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেটা ওই পেন্টাভ্যালেন্ট দিয়ে শুরু হচ্ছে, ওই 1.5 মাসের মধ্যে ওটা কভার করে দিতে হবে। সব থেকে বেস্ট হচ্ছে একদম প্রথম, মানে প্রথম ইনজেকশন ওটা হয়। লাস্টে যে 10 বছর 16 বছর দিচ্ছে এগুলো ওটা মানে ওটা কোনো কাজ হবে না দিলেও চলে, ওটা কোনো কাজ হবে। পরে কোনগুলো দেওয়া হয়? পরে দেওয়া হয় যেটা মানে হাইতে যেগুলো দেওয়া হয়, অ্যান্টিজেন দেওয়া হয় না, অ্যান্টিবডি দেওয়া হয়। ভ্যাকসিন দু ধরনের, অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে। এইগুলো যেগুলো বাচ্চাকে দেওয়া হচ্ছে বা মানে শিশুদের দেওয়া হচ্ছে, সেগুলো সব অ্যান্টিজেন। অ্যান্টিবডি হচ্ছে আপনার প্যাসিভ আর্টিফিশিয়াল, এটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল, আর অ্যান্টিবডি দেওয়া হয় প্যাসিভ আর্টিফিশিয়াল। মানে আপনার কেটে চলে গেল, আপনি একটা এটিএস নিয়ে চলে যাবেন, এটা হচ্ছে অ্যান্টিবডি। ওটাও টিটেনাসের মানে ওই যে ধুলো কাদা, ওই ধুলো লেগেছে, পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, ওখানে তো আরোই বেশি থাকে। তো ওইটা যাতে আগে তো আমার ছবিতে আছে একটা অ্যান্টিবডি, তার উপরে আমি কিছু অ্যান্টিবডি নিলাম, অ্যান্টিজেন নিচ্ছি না। তখন আর অ্যান্টিজেন নিয়ে লাভ নেই, কারণ অ্যান্টিজেন যাবে, তারপর সিমুলেশন দেবে, তারপর সে অ্যান্টিবডি তৈরি করবে, তার সংখ্যা বাড়বে, এতো অনেক টাইমের ব্যাপার। সেই জন্য ডাইরেক্ট অ্যান্টিবডি নিই, তখন অ্যান্টিজেন নিয়ে লাভ নেই। এই
জন্য ওই এটিএস তাহলে অ্যান্টিজেনটা দিলে ব্যথা হয়, অ্যান্টিবডিটা দিলে বেশি ব্যথাটা ইনজেকশন দেওয়ার উপরে নির্ভর করে। ব্যথাটা ইনজেকশন ওই ট্রিটমেন্টের জন্য ব্যথা হয় না, ব্যথাটা ইনজেকশন দেওয়ার উপরে নির্ভর করে। তাহলে টিটেনাস দিলে যে হাত ভার হয়ে ব্যথা করে ফুলে যায়। হ্যাঁ ওই তো ওটা একটু স্যার ইঞ্জেকশন দেওয়ার পর যে কেটে যায় একটু করে, অনেক বাচ্চাকে অনেকে দেয় একটুখানি কেটে ওগুলো কি দেওয়ার বন্ধ করে কারণ ওগুলো বাচ্চাদের এমনি হাত নাড়ি না সেটা ধরে আমি দেবে, কিন্তু কি হয় ওদের সব মাসেল সব স্কিন সব মাসেল জন্য একটু ব্লিডিং তা কোনো ব্যাপার না। তো এইটা আমাদের এই এই প্রিভেনশন বা ইমিউনিটির জন্য এগুলো দেওয়া হচ্ছে। এগুলো সব কিন্তু স্কুল থেকে আমাদের এটা দেওয়া হয় এবং প্রত্যেকটা হসপিটালে বাচ্চাদের যাতে বাচ্চা এবং মায়েরও কিন্তু ওই টি1 টি2 যেটা নেওয়া হয়, মানে প্রেগন্যান্সি ডিটেকশন হয়ে যাওয়ার পরে ওটাও কিন্তু পুরো প্রেগন্যান্সি এবং আপ টু ডেলিভারি, পুরো আপ টু ডেলিভারি, ওই ডেলিভারির সময় আগে আগে ধরুন এই সিজার হলে কিন্তু দিতে হবে, নর্মাল হলে দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার ওই ব্লিডিং হবে, ওই জন্য ওই ডেলিভারি পেশেন্টটা ওটা মানে আটকে দেবে। মা এবং বাচ্চা এই যে সব থেকে সেন্সিটিভ জায়গা এটা, এবং ওই জন্য এই হু এবং ইউনিসেফ যেটা ইউনিসেফটা এই যে ICDS এর যে কাজগুলো মিড ডে মিল এইগুলোতে ইউনিসেফ কাজ করে, কারণ এটার মেন উদ্দেশ্য হচ্ছে ওই বাচ্চাটা মানে 10 বছর পর্যন্ত মানে বেসিক্যালি 5 বছর অবধি, মানে যে 5-6 বছর পর্যন্ত এই যেটা মিড ডে মিল যেগুলো হয় এগুলো শুধুমাত্র স্কুল মুক্তি হওয়ার জন্য নয়, এটা কিন্তু তাদের পুষ্টি বাড়ানোর জন্য, আর যাতে তাদের চোখ মাসের বডি ভিটামিন এগুলো যাতে খাবার থেকে তারা পায়, সেই জন্য এই মিড ডে মিলটা ICDS হচ্ছে একটা সংস্থা, যেটার আন্ডারে যারা কাজ করে তারা হচ্ছে ICDS কর্মী, এবং তারা এই জিনিসগুলো সেই সংস্থার লোকেরা এই বাচ্চাদের এই সার্ভিসটা দিয়ে দেয়, রান্না বান্না করা থেকে শুরু করে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ওই বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল পুষ্টি দিয়ে কিছু দিন হয়, যে সোয়াবিন দেওয়া হয়, ডিম দেওয়া হয়, কোনো মাংস হয় অনেক জায়গায়, এই পুষ্টিগুলো প্রোটিনগুলো দেওয়ার তাদের মেন্টাল এবং ফিজিক্যাল এবার কিভাবে সেটা ইউজ হচ্ছে সেটা আলাদা, দুদিন জ্যাকেটে বলে দিলাম। এবার মেন উদ্দেশ্য হচ্ছে এইটা, এখন দিন যদি মাস্টারমশাই দিদিমণিরা খেয়ে ফেলে সবাই তো একটু পড়াশোনা করে। এডুকেটেড স্কুলের মানে স্যাররা এতটাই ভালো যে সমস্ত ব্যাপারটা ভালো না করতে দেবে না, করতে দেন ভালোভাবে। যে আপনি ধরুন আপনি সমস্ত হিসেব আপনি সরকারকে দেখাবেন, এই কভার যদি আপনি দেখিয়ে দেন তাহলে মুশকিল আছে, আপনার পেছনে ফেল লেগে যাবে, ওখান দিয়ে তো আবার ইনকাম হয় না। খুব কম যারা করতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা ইমিউনিটি থাকতে হবে, তবে এই জিনিসগুলো আটকানো যাবে। এবার হচ্ছে হেলথটা লিখে নিন, হেলথের ডেফিনেশন লিখুন। হেলথ যেটা আমি বলেছিলাম যে একটা শারীরিক অবস্থা, শরীরের অবস্থা যেটা ফিজিক্যাল এবং মেন্টালি এটা উন্নত থাকবে, একটা বেটার পজিশনে থাকবে, এটা হচ্ছে হেলথ। এবং হেলথি কন্ডিশন মানে কোনো ডিজিজ থাকবে না, কোনো প্রবলেম থাকবে না, এবং ডিসএবিলিটি থাকবে না, ইনফার্মিটি বা ডিসএবিলিটি থাকবে না, যে কনজেনিটাল অ্যানোমালি আছে, বংশগত কোনো সমস্যা আছে, বা পঙ্গু যে শিশু
এটাকে কিন্তু হেলদি করা যাবে, তখন তাদের হ্যান্ডিক্যাপকে আন্ডারে ফেলা হবে এবং তারা সরকারি অনেক সুবিধা পায়। তো সেটা আলাদা জিনিস, কিন্তু সেটা হেলদি কন্ডিশন বলা যাবে। এবং হেলথ ইজ এ স্টেট অফ স্টেট মানে অবস্থা। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট physical, mental and social. Complete physical, mental and social. health is a state of complete physical, mental and social well-being. And not merely the absence of disease or infirmity, and not এর পর স্যার কি লিখেছেন? and not merely, M-E-R-E-L-Y, সম্পূর্ণ Merely. merely, Merely. not merely, মানে এটা মুখে ধরা হচ্ছে না, এটা বলা হচ্ছে not merely the absence of disease, not merely the absence of disease or infirmity. Infirmity মানে বন্ধুত্ব। ক্লাসিফিকেশন বা ডাইমেনশন অফ হেলথ এর লিখুন, হেডিং করুন। ক্লাসিফিকেশন বা ডাইমেনশন, DIMEN, ডাইমেনশন, DIMEN, ডাইমেনশন অফ হেলথ। কি কোন কোন দিকে আমরা হেলথটাকে কিভাবে দেখছি। প্রথমে লিখুন ফিজিক্যাল হেলথ, লিখুন ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ লিখুন, ব্যাস দিয়ে লিখুন ইট ইজ রিলেটেড টু perfect physical functioning of the body. Perfect physical functioning of the body. It is related to perfect physical functioning of the body. Next প্যারা করে লিখুন the sign, মানে যেটা বাহ্যিকভাবে দেখা যায়, the signs of SIGNS, সাইন্স মানে বাহ্যিকভাবে যেটা আমরা দেখে বুঝতে পারি যে এটা হেলদি কন্ডিশন। তাহলে তার মধ্যে কি কি পড়ছে? দি সায়েন্স অফ ফিজিক্যাল হেলথ, দি সায়েন্স অফ ফিজিক্যাল হেলথ আর এ গুড কমপ্লেক্সন। সাইনগুলো কি কি থাকছে? এ গুড কমপ্লেক্সন মানে খুব উজ্জ্বল ব্যক্তিত্ব, গুড কমপ্লেক্সন, আমাদের ক্লিন স্কিন, আমাদের স্কিন মানে ত্বক, উজ্জ্বল ত্বক, পরিষ্কার উজ্জ্বল ত্বক। আমাদের দেখুন ব্রাইট আইজ, ব্রাইট আইজ, moderate fat into body, moderate fat into body, Moderate? fat
ইনটু বডি, মানে খুব ফ্যাটি হলে ওবেসিটি হয়ে যাচ্ছে। তাহলে এমন ফ্যাটি ফ্যাট থাকতে হবে যাতে ওটা স্বাস্থ্যের মধ্যে পড়ে। তারপর লিখুন লাস্ট্রাস হেয়ার, LUS TROUS, LUS লাস্ট্রাস হেয়ার, মানে খুব পরিষ্কার আজরানো চুল। লাস্ট্রাস হেয়ার, গুড অ্যাপেটাইট, পর্যাপ্ত খিদে আছে, গুড অ্যাপেটাইট। সাউন্ড স্লিপ, সাউন্ড না করে কি মাথা সাউন্ড স্লিপ। আমাদের রেগুলার এলিমিনেশন মানে ইউরিন স্টুল, মানে রেগুলার এলিমিনেশন and smooth coordinated body movement and smooth coordinated body movement and smooth coordinated body movement. বডি মুভমেন্ট। Body movement. এটা হয়ে গেল ফিজিক্যাল হেলথ। এইভাবে এইরকম থাকতে হবে, এটা হচ্ছে ফিজিক্যাল। নেক্সট মেন্টাল ডাইমেনশন বা মেন্টাল হেলথ। ফিজিক্যাল হয়ে গেল, এবার মেন্টাল হেলথ। ওগুলো বোঝা গেল তো? আচ্ছা, এটা লিখুন। মেন্টাল হেলথটা হচ্ছে ইট ইজ রিলেটেড টু মেন্টাল হেলথ। লিখুন না মেন্টাল পয়েন্ট করতে বলছি state of, it is related to state of balance, it is related to state of balance between, it is related to state of balance between the individual, it is related to state of balance between the individual and the surrounding world. And the surrounding world, মানে আমি এবং ওয়ার্ল্ড, পৃথিবী, আমাদের চারপাশে পরিবেশ, সারাউন্ডিং এনভায়রনমেন্ট বললেও হবে। সারাউন্ডিং কি বললেন? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, পৃথিবী বা সারাউন্ডিং এনভায়রনমেন্ট বললেও হবে, মানে আমাদের চারপাশের সাথে আমার কি কম্বিনেশন, মানে কি রিলেশন থাকছে, ভালো খারাপ, ঠিক আছে, যেভাবে আমি এটাকে ইয়ে করছি। আর একটা হচ্ছে আর একটা লিখুন সোশ্যাল ডাইমেনশন বা সোশ্যাল হেলথ। কি বললেন স্যার? সোশ্যাল হেলথ। নেক্সট সোশ্যাল হেলথ, it is concerned with quantity and quality of an individual's interpersonal ties. কি বললেন? ইন্ডিভিজুয়াল লিখুন, দিয়ে অ্যাপোস্ট্রফি এস দেবেন, আমার মানে সেই ব্যক্তির ইন্ডিভিজুয়ালস টাইস, TIES, টাইস, বন্ধন, ইন্ডিভিজুয়ালস ইন্টারপার্সোনাল টাইস, একে অপরের মধ্যে কি রকম বন্ধন, interpersonal ties, 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 and the extent of EXTENT, and the extent of
involvement with the community and the extent of involvement with the community. Involvement with the community. Ties, T-I-S, ties. মানে একে অপরের সঙ্গে কিরকম রিলেশনটা থাকছে, ties বা বন্ধন বা কিভাবে ইন্টারপার্সোনাল রিলেশনটা আমি করছি, সোশ্যাল হেলথের মধ্যে করছি। এইটুকু হেলথ হয়ে গেল। তাহলে হেলথ কি বললাম? হেলথে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ। ফিজিক্যাল হেলথটা হচ্ছে আমার এইগুলো বুঝতে পেরেছেন তো? সবাই বুঝতে পেরেছেন ফিজিক্যাল হেলথ কি বলেছি? অ্যাপেটাইট মানে কি? খিদে নাকি জানেন? জানেন সবাই জানতে? ওরা ঠিকই জানতে। সাউন্ড স্লিপ মানে ঘুমোলাম উঠলাম সকালে, কিচ্ছু জানি না, এটাকে বলে সাউন্ড স্লিপ। একদম শুনলাম আর সকালে উঠলাম, 6-7 ঘন্টাই ধরুন, 6-7 ঘন্টাই ধরুন। 6 ঘন্টা যদি সাউন্ড স্লিপ কেউ নেয়, তার যদি হয় তাহলে সেটা 8 ঘন্টার ঘুম হয়ে গেল। সাউন্ড স্লিপ মানে কিচ্ছু জানে না, মানে বাজ পড়েছে, বৃষ্টি হয়েছে, কিচ্ছু জানে না, কেউ ডেকেছে সেটা পরের দিন এটা হেলথ হয়ে গেল, পরের দিন